নমস্কার, গুরুচণ্ডালীর আজকের গল্প পাঠের আসরে আমি কেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শক্তি দত্ত রায়ের লেখা 46 হরিগঙ্গা বসাক রোড বই থেকে আপনাদের একটা গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ক্ষীরের পুতুল। টিভিতে বিজ্ঞাপন দেখাচ্ছিল কোন চ্যানেলে ক্ষীরের পুতুল সিরিয়াল শুরু হবে। দুয়োরানী বলছেন, রাজা সপ্তদ্বীপ থেকে বাণিজ্য যাত্রা থেকে ফেরার সময় পোড়া কপালি দুয়োরানীর জন্য যেন একটা পোড়ার মুখো বানর ছানা আনেন। মনে পড়ে গেল, আমরা ছোটবেলায় অবন ঠাকুরের ক্ষীরের পুতুল অভিনয় করেছিলাম। আমার অভিনয় প্রতিভা যে সামান্য 4-5টি চরিত্রে সীমাবদ্ধ, তার মধ্যে একটি হচ্ছে ক্ষীরের পুতুলের সুয়োরানী। আমার কিন্তু সুয়োরানী হওয়ার কথা ছিল না। সেই যখন আমি ছোট্ট মেয়েটি ছিলাম, তখন আমি দিঠির মতো, তুষ্টুর মতো রোগা, এক মাথা চুল, কপালে অর্ধচন্দ্রাকারের ঝুড়ো চুল, নিরীহ গোবেচারা মতো ড্যাবা ড্যাবা চোখ। আমাকে রিহার্সাল দেওয়ানো হয়েছিল দুয়োরানী হিসেবে। আমার বন্ধু নূপুর বেশ মোটা সোটা ফর্সা, খুব সুন্দর ঝকমকে, ও স্বভাবতই সুয়োরানী হিসেবে মানানসই। সেবারে আমি মাত্রই নূতন শহরে এসে নূতন স্কুলে ভর্তি হয়েছি। তখনও অনেক কিছুই জানি না, হাবলা মতো। বুদ্ধি যদি বা থাকে, স্মার্টনেসে গোল্লা। ওদিকে নূপুর ইনফ্যান্ট ক্লাস থেকে ওই স্কুলের ছাত্রী, খুব স্মার্ট, জেদি, দুষ্টুও মন্দ না। ওর মা স্কুলেরই দিদিমণি। বেচারি 7 বছর বয়সেই বাবাকে হারিয়েছে। এখন বছর 10 বয়স। ভালো ছাত্রী, সপ্রতিভ, অন্যদিকে ব্যক্তিগত বিপর্যয়, সব মিলিয়ে দিদিমণিদের আদর সহানুভূতি দুই পায়। নূতন জায়গায় এসে নূপুরের সঙ্গে আমার কি করে বেশি ভাব হয়ে গেল। নূপুর আবার আমার সঙ্গে নানা ধরনের প্রতিযোগিতা করে অপদস্থও করে। ওর বাবা নেই শুনে অবাক লাগে। তখন বন্ধুদের সবারই বাবা আছে, নূপুরের ভাই নেই, তাতেও অবাক। তখন তো সবারই দেখি ভাই আছে, বোন আছে, সে যাই হোক। আমার ভাইয়ের তখন মাথা ন্যাড়া করা হয়েছে। নূপুর বলে, তোর ভাইয়ের আর চুল হবে না। আমার ভাই নেই, তবে 2 দিদি আছে, কত চুল। সত্যি, মিনাদি টুলটুলদি যেমন সুন্দর তেমনি চুল। এরই মধ্যে আমার দাদু মারা গিয়েছেন। বুড়ো হয়েছিলেন, অসুস্থ ছিলেন। বছরখানেক আগে নূপুরের বাবা, সুন্দর স্বাস্থ্যবান মানুষ, হঠাৎই ব্রেন স্ট্রোকে মারা গিয়েছেন। তা সে তো ছেলে মানুষ, কত আর বোঝে। আমার দাদুর শ্রাদ্ধে নিমন্ত্রিত, খেয়ে দিয়ে একটু গল্প হচ্ছে। নূপুর একসময় বলল, শ্রাদ্ধে অনেক মিষ্টি খাওয়াতে হয়, নইলে যে মরে সে স্বর্গে যায় না। তোরা ক্ষীর তোয়া খাওয়ালে পারতি। আমি শুনেছি ভালো লোকেরা স্বর্গে যায়। আমি বললাম, আমার দাদু খুব ভালো লোক, স্বর্গে চলেই গেছে। নূপুর কিছুতেই মানে না। নূপুর বলে, তোর দাদুর চোখে ছানি, হাঁটতে পারে না, লাঠি হাতে এখনো রাস্তার ধারে বসে ঘামছে। আমার বাবা জোরে হাঁটতে পারে, চোখে চশমা, তবে ভালো দেখতে পায়। আমরা কত মিষ্টি খাইয়েছি। আমার বাবা তোর দাদুর অনেক আগে স্বর্গে চলে গেছে। কোনোভাবে আমাদের এই বাদানুবাদ কণামাসির কানে যেতে আঁচলে চোখ মুছে নূপুরের হাত ধরে আদর করে অন্য কোথায় নিয়ে গেলেন। আহারে, 7 বছরের মেয়ে, বাবার আদরের ছোট মেয়ে, মৃত্যুর বিষাদ তখনও মাপেনি। ওই দেখো, আসল কথা ছেড়ে কোথায় এসেছি। নাটকের কথা বলি। লাইব্রেরি বলে একটা পিরিয়ড থাকতো আমাদের স্কুলে, ঠিক ছুটির আগের পিরিয়ড। খিদে পেয়ে যেত, কতক্ষণে ছুটি হবে সেই অস্থিরতা। একজন কোনো একটা বই পড়তো, আমরা হয়তো শুনতাম, হয়তো হইচই করতাম। একদিন ক্লাসে পড়া হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। আমরা কজন মিলে ঠিক করলাম এই নাটকটা অভিনয় করতে হবে। নূপুরই দলনেত্রী। আমরা নিজেরাই রিহার্সাল দিতে শুরু করে দিলাম। কুশীলব নির্বাচনও আমাদের। রিসেসের সময় সেলাই দিদিমণির ক্লাস ফাঁকি দিয়ে স্টপ গ্যাপ ক্লাসে রিহার্সাল দিই। বাড়িতেও পাঠ মুখস্থ করি, নিজেরটা অন্যেরটাও। রাজা হয়েছে শিলা দত্ত, লম্বা, ফর্সা, মানানসই স্বাস্থ্য। আমরা জানতাম রাজাদের নাক খাড়া হয়, শিলার নাক আমাদের চোখে রাজোচিত। নূপুরের আদেশে রোগা ছোটখাটো অশোকা বেচারি বানরের রোল পেয়ে একটু মন খারাপ করলো। তখনকার দিনে যখন 2-1টা মাত্র রবীন্দ্রসঙ্গীত ককবরকে অনুবাদ হচ্ছিল, অশোকা রেডিওতে গাইত।
নাটকের দিন কিন্তু অশোকা খুব বাহবা পেল। একে তো তখন আগরতলার বিখ্যাত দুই মেকআপ আর্টিস্ট ছিলেন, দুই ভাই, তাদের ভালো নাম জানতাম না। চার ভাই কালা, ধলা, পচা, পোকড়া এই ডাক নামে খ্যাত ছিলেন। কালা স্যার এবং ধলা স্যার খুব ভালো করে সাজিয়েছিলেন সবাইকে। আমাদের ফাইন আর্টস ডিপার্টমেন্টের স্যার দুজন, শৈলেশ দেববর্মন আর শান্তিরঞ্জন মুখোপাধ্যায়, বানরের রূপসজ্জায় খুব মুন্সিয়ানা দেখিয়েছিলেন। অশোকা এত প্রশংসা পেয়েছিল যে পরে তার আর দুঃখ ছিল না, উল্টে ক্ষীরের পুতুলের ক্ষীর খেয়ে খুব খুশি হয়েছিল। রিহার্সাল তো দিচ্ছিলাম, কিন্তু ক্ষীরের পুতুলের নাট্যরূপ কেউ দিয়েছিল বলে মনে পড়ে না। বইয়ে যা লেখা আছে তাই সংলাপ হিসেবে বলে বলে অভ্যাস করেছিলাম। পরে হয়তো দিদিমণিদের কেউ দৃশ্যভাগ বা সংলাপ সাজানোর কাজটা করেছিলেন। এত বছর পর সব কি আর মনে আছে? রিহার্সাল দিতে দিতে একদিন নুপুর বলল, নাটক করতে গেলে তো গয়না কিনতে হবে, চলো চাঁদা তুলি। ক্লাসের মেয়েরা কত আর চাঁদা দেবে, তবু কেউ কেউ দিল। সামান্য সেই টাকা নিয়ে নুপুর আমাদের কয়েকজনকে নিয়ে এলো শহরের বড় ইমিটেশন গয়নার দোকানে। মালিক খুব সস্নেহ ব্যবহার করছিলেন, কিন্তু নিজে নিজে গয়না কেনার উত্তেজনায় আমরা কি করে যেন শোকেসের কাঁচ ভেঙে ফেললাম। উনি আর কি করেন, বললেন স্কুলে জানাবেন। উপায়ান্তর না পেয়ে যৎ পরনাস্তি ভীত সন্ত্রস্ত আমরা সবাই গিয়ে দিদিমণিকে বলতেই দিদিমণি ক্ষোভে দুঃখে অস্থির। নুপুর, কি করেছ? উইদাউট পারমিশন সরকারি স্কুলে চাঁদা তুলেছ? আমার মান সম্মান জলে গেল, বেআইনি কাজ করেছো তোমরা, ইত্যাদি ইত্যাদি। ওইসব নিয়ে এক প্রস্থ লাঞ্ছনা গঞ্জনা হলো। সে যাই হোক, ওই করে বড় দিদিমণির কানে আমাদের নাট্যচর্চার খবর পৌঁছল। স্কুলের বড় দিদিমণি মিস সেন ছিলেন খুব রাশভারী মহিলা। শুধু ছাত্রীরা নয়, শহরের মান্যগণ্য সবাই তাকে সমীহ করতেন। বড় দিদিমণি দেখলেন আমরা নিজেরাই পাঠ টাট মুখস্থ করে নাটকের কাজ অনেকটা এগিয়ে রেখেছি, তখন ঠিক করলেন আসন্ন মাদার্স ডেতে আমাদের নাটকই হোক। আমাদের স্কুলে খুব ভালোভাবে মাতৃদিবসের অনুষ্ঠান হতো। মায়েদের মধ্যে খেলাধুলা, গান, আবৃত্তি, আলোচনা, বিতর্ক আর ছাত্রীদের নাটক। মহারানী তুলসীবতী স্কুলের মাতৃদিবস খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তখন। বর্ষীয়সী মাতা মহারানী থাকেন প্রধান অতিথি, তার বসার জন্য আলাদা মঞ্চ। মাতা মহারানী হচ্ছেন প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোরের মা। স্কুলটি রাজপরিবারেরই প্রতিষ্ঠিত। পরমা সুন্দরী বৃদ্ধা রানী সাদা বেনারসি পরে তাকিয়ায় হেলান দিয়ে বসে নাটক দেখবেন, এটাই পরম্পরা। মায়েরা তাকে দেখবেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রীরা ছাড়া আর কোনো ছাত্রী সেদিন সন্ধ্যায় স্কুলে আসে না। বড় দিদিমণির নির্দেশে মেয়েরা সেদিন মায়েদের সংসারের কাজ সামলাবে, ছোট ভাই বোনদের দেখবে। যে ছাত্রীর মা আসতে পারতেন না, পরদিন তাকে জানাতে হতো কি কারণে আসেননি। তখনকার দিনে এই একদিনের উৎসব মায়েদের জন্য অনেক ছিল। ছাত্রীদের স্টেজ রিহার্সালটা দেখানো হতো। বড় দিদিমণির সিদ্ধান্তে দিদিমণিরা রিহার্সাল দেওয়ানো থেকে শুরু করে মেকআপ, পোশাক, পরিচ্ছদ সব কিছুর পরিকল্পনা করতে লাগলেন। মাস্টারমশাইরা স্টেজের দায়িত্বে। মঞ্চ পরিকল্পনার খুঁটিনাটি তারাই দেখবেন। মহা সমারোহে শুরু হলো আয়োজন। সব ঠিকঠাক চলছিল। বিপদ বাঁধালেন নুপুরের দিদি টুলটুলদি। নুপুর টুলটুলদির সঙ্গে খুব জেদ করত। 4টে রসগোল্লা দেখিয়ে দেখিয়ে খাবে, দিদিকে একটাও দেবে না। পিতৃহারা ছোট মেয়েটার প্রতি ওদের মায়েরও পক্ষপাতিত্ব ছিল। তো টুলটুলদি থিয়েটারের দুদিন আগে নুপুরকে বললেন, তুই তো হিংসুটে, তোর চেহারাও হিংসুটে, রাগী, তাই তো তোকে সুয়োরানীর পাঠ দিয়েছে। শক্তি তো মিষ্টি দেখতে, কি নিরীহ শান্ত চেহারা, তাই ওকে দুয়োরানী করেছে। নুপুর খুব সাজগোজ করবে ভেবে সুয়োরানী সাজতে রাজি হয়েছিল। এইবার মেয়েকে বসলো, কিছুতেই সুয়োরানী হবে না, দুয়োরানী হবে। দিদিমণি আমাকে বললেন, লক্ষ্মী মেয়ে, তুমি সুয়োরানী হয়ে যাও। অসুবিধা ছিল না, দুজনেরই দুজনের পাঠ মুখস্থ হয়ে গিয়েছিল। শুধু একটা অসুবিধা, রাজাকে রাগ দেখিয়ে সুয়োরানী বলবে, মহারাজ এই কোন রাজকন্যার পরা শাড়ি, এ কোন রাজকন্যার বাঁশিমালা, ইত্যাদি বলে দীর্ঘদিন পরে গৃহ প্রত্যাগত রাজাকে তিরস্কার করার সময় আমি তেমন তেজ দেখাতে পারছিলাম না। তবে একটাই ভালো, সিরিয়ালের সুয়োরানীর মতো কালো শাড়িতে পেতনির মতো করে দিদিমণিরা সুয়োরানী সাজাননি। পায়ে পায়ে মাতৃদিবস চলে এলো। এত বড় অনুষ্ঠান পরিচালনা করা সোজা তো নয়। বিকেল 4টা থেকে মায়েদের খেলাধুলা, আলোচনা সভা চলছে, 7টায় নাটক হবে।
কালা স্যার, ধলা স্যারের মতো শহরের নামকরা রূপসজ্জাকাররা যত্ন করে আমাদের সাজাচ্ছেন, দিদিমণিরা শাড়ি টাড়ি পরাচ্ছেন। এরই মধ্যে স্নেহময়ী বীণা দিদিমণি হাঁড়ি নিয়ে হাঁ করো, হাঁ করো, বড় করে হাঁ করো বলে সবার মুখে মুখে বড় বড় লালমোহন গুঁজে দিয়ে গিয়েছেন। নিভা দিদিমণি এসে দেখেন এক একজনের লিপস্টিক ভেবড়ে ভূত। খুব বকলেন হ্যাংলামি করে মিষ্টি খেয়েছি বলে। স্টেজে আবার অশোকা ক্ষীরের পুতুলের জামার ভেতর থেকে সন্দেশ না খেয়ে মঞ্জুশ্রীর বোনের শখের পুতুলের মাথাই ভেঙে ফেললো। মায়েদের মধ্যেও কার মেয়ে কি পাঠ করলো, কেমন করলো তা নিয়ে কথা টথা হয়েছিল, এখনো তেমন হয়। আমার মা নাকি বলেছিলেন আমার মেয়েটাকে হিংসুটে রানীর পাঠটা দিল। সম্পর্কে মায়ের বৌদি ডাইনি বুড়ির মা বললেন, ভ্রমর দুঃখ কইরো না, তবু তো তোমার মেয়ে রাজার রানী, আমার মেয়ে যে ডাইনি বুড়ি। যা হোক, আমাদের নাটকীয় নাটক বেশ ভালো উতরে গিয়েছিল। রঙিন ক্যামেরা ছিল না তখন, ছবি তো নেই, তবে অভিনয়ে অশোকাই সবচেয়ে মাতিয়ে দিয়েছিল বানরের ভূমিকায়। মাতা মহারানী মাথায় হাত দিয়ে খুব আশীর্বাদ করেছিলেন। এতক্ষণ শুনছিলেন শক্তি দত্ত রায়ের লেখা গল্প ক্ষীরের পুতুল। বইয়ের নাম 46 হরিগঙ্গা বসাক রোড। পড়ে শোনালাম আমি কেকে। এই গল্প পাঠ যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করতে পারেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। আপনার ইচ্ছে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, যাতে নতুন গল্প এলেই আপনার কাছে তার খবর পৌঁছে যায়। এই চমৎকার বইটা বা আমাদের অন্যান্য বই কিনতে চাইলে গুরুচণ্ডালীর ওয়েবসাইটে যোগাযোগ করুন, কিংবা কলেজ স্ট্রিটে মিঠিরাম মিষ্টান্ন ভান্ডারের ঠিক উল্টো দিকে গুরুচণ্ডালী স্টলে চলে আসুন। ঠিকানা আর ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। আজকের গল্প পাঠের আসর এখানেই শেষ। এখন পরের গল্পের অপেক্ষা। আপনার সাদর আমন্ত্রণ রইল। নমস্কার।